শান্তিপুর অন্বেষণ আয়োজিত আন্তর্জাতিক অনলাইন নাট্যোৎসবে আজকে পঞ্চম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের সেমিনারের বিষয়বস্তু শওকত কাফি আজমি ও থিয়েটার, বক্তা ডক্টর সৌমিত্র বসু। নমস্কার। প্রথমেই যে কথাটা বলতে হবে, এই যে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অনলাইনে করবার পরিকল্পনা নেওয়া হয়েছে, এইটা খুব ভালো। এবং এই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আপনারা যে নানান নাটকের বা অভিনয়ের যে নানান ব্যক্তিত্ব, বড় মাপের ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে একটা প্রাথমিক পরিচিতি ঘটাবার চেষ্টা করছেন, এটা আমার নিজের খুব ভালো লাগছে আর কি। খুবই গুরুত্বপূর্ণ কাজ বলে মনে হচ্ছে। তার কারণ ইতিহাসটা তো জানতে হবে, এবং আমরা হয়তো যারা আমাদের ছেলেমেয়েরা রয়েছেন থিয়েটারের সঙ্গে যুক্ত, অভিনয় কাজের সঙ্গে যুক্ত, তারা হয়তো হয়তো আমি বলছি বাংলার যে নাটকের ধারা সেটা সম্পর্কে কম বেশি পরিচিত হতে পারেন, কিন্তু আমাদের গোটা দেশের যে থিয়েটারের চেহারা, সেইটার সম্পর্কে আমাদের ছেলে মেয়েরা বা আমরাও সবসময় যে খুব অবহিত এমন কথা বলতে পারা যাবে না। এই সুযোগে যদি তাদের সম্পর্কে অল্প স্বল্প একটা ধারণা তৈরি করা যায়, সেটা খুব ভালো কাজ বলে আমার নিজের মনে হচ্ছে। আমার উপর ভার পড়েছে যার কথা বলবার জন্য, তার নাম শওকত কাইফি আজমি। 1919 সালের 22শে নভেম্বর তারিখে প্রয়াত হন একজন খুব বড় মাপের অভিনেত্রী আমাদের ভারতীয় অভিনয় জগতের। তার নাম শওকত কাইফি আজমি। শওকত কাইফি আজমি এই নামটা আপনাদের কতটা চেনা আমি জানি না। তিনি মূলত মারাঠি থিয়েটারের লোক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে গরম হাওয়া আছে, তার মধ্যে উমরাও জান আছে। সে সমস্ত ছবিতে খুব অসাধারণ অভিনয় করেছেন। অনেকদিন বেঁচে ছিলেন, দীর্ঘদিন ধরে বেঁচে ছিলেন তিনি। তো 1926 সালে 21শে অক্টোবর তারিখে তার জন্ম হয়েছিল। আমাদের এই দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমি, তিনি ছিলেন তার মা। তার কথা বলবো, খুব ছোট করে আপনাদের শোনাতে চাই। উত্তরপ্রদেশের এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আমি আবার আপনাদের তারিখটা মনে করিয়ে দিচ্ছি, 1926 সালের 21শে অক্টোবর। এখন নিজেকে ওই 1926 সালে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশের একটি মুসলিম পরিবার সেটা কতটা রক্ষণশীল হতে পারে। কিন্তু এই মানুষটি ভালোবেসে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, সেই পরিবার থেকে বেরিয়ে এসেছিলেন। আপনারা এখন তার নাম সকলেই জানেন, প্রখ্যাত উর্দু কবি, চলচ্চিত্রের গীতিকার কাইফি আজমি। সেই কাইফি আজমির প্রেমে পড়েন আমাদের শওকত এবং তাকে বিবাহ করবেন বলে ঠিক করেন। কাইফি তাকে বলেন যে, দেখো, তুমি আমাকে বিয়ে করতে পারো, তুমি আমাকে বিয়ের কথা ভাবতে পারো, কিন্তু আমি তো কমিউনিস্ট। বিবাহিতা পত্নী মানে কিন্তু আমার কাছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবার মতন একজন মানুষ। তুমি যদি সেইটা করতে পারো, তুমি যদি অপরিমেয় দুঃখ, কষ্ট, দারিদ্র সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। এবং তিনি তাই করেছিলেন। ডমরু নাটকে সঞ্জীব কুমার তার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। সঞ্জীব কুমার তখন নাটকে অভিনয় করতেন পৃথ্বী থিয়েটারে। খুব অভাব অনটনে চলছিল তাদের জীবন। এরপর তিনি ফিল্মে লেখক ও গীতিকার হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি তিনি অভিনয় করতে শুরু করেন। তিনি প্রাতিষ্ঠানিকভাবে অভিনেতা হিসেবে প্রশিক্ষিত হননি, কিন্তু তার খুব একটা স্বাভাবিক অভিনয়ের দক্ষতা ছিল। হকিকত, উমরাও জান, বাজার, গরম হাওয়া, সালাম বোম্বে,
এবং তার শেষ চলচ্চিত্রে অভিনয় হচ্ছে সাথিয়া, খুব চমৎকার লেগেছিল মানুষের, খুব ভালো অভিনয় করেছিলেন। এটা করতে করতে আস্তে আস্তে তাদের আর্থিক সচ্ছলতা আসে, মুম্বাইয়ের জুহুতে নিজেদের বাড়ি হয়। পরবর্তীকালে মেয়ে শাবানা, ওই উমরাও জান যখন রিমেক করা হলো তখন সেই একই ভূমিকা পালন করেছিলেন। তো অনেকের মনে হয়েছে যে না, শওকত শাবানার চেয়ে অনেক ভালো অভিনয় করেছিলেন। শওকত তার একটা আত্মজীবনী লিখেছেন, তার নাম হচ্ছে ইয়াদ কে রহ গুজার। তার ইংরেজি অনুবাদ করা হয় কাইফি এবং আমি। সেটা দারুণ লেখা, মানে একবারে একটা তাদের দুজনের সম্পর্ক, ভালোবাসার নানান পরব, সেইগুলো নিয়ে প্রায় একটা রোমান্টিক উপন্যাসের মতো। 2006 সালে স্বামীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার এই আত্মজীবনী অবলম্বনে একটি নাটক রচিত হয় এবং অভিনীত হয়। তিনি মারা গেছেন 1919 সালের 22 নভেম্বর। একেবারে মেয়ে শাবানা তখন তার কোলে মাথা রেখে বস্তুত, এবং তার অনুরোধে তার মৃত্যুর পর পার্টির সদস্য কার্ডটাও তার সঙ্গে দাফন করা হয়েছিল। অর্থাৎ মৃত্যুর পরেও পার্টির সদস্যপদ তিনি ছাড়তে রাজি ছিলেন। এই ভালোবাসা নিয়েই চলে গেছেন শওকত, তাকে আমাদের প্রণাম জানাই। এবারে দেখে নেব আজকের প্রথম নাটক, নাটক না পাঠানো চিঠি। প্রযোজনা আসানসোল চর্যাপদ, নির্দেশনা রুদ্রপ্রসাদ চক্রবর্তী। किसका रास्ता देखे है दिल है सौदाई, नीलों है खामोशी, बरसों है तन्हाई, भूली दुनिया कभी की तुझे भी मुझे भी, फिर क्यों आँख भर आई, ओ किसका रास्ता देखे है दिल है सौदाई। कोई भी साया नहीं राहों में, कोई भी आएगा न बाहों में, मेरे लिए कोई नहीं रोने वाला, झूठा भी नाता नहीं चाहों में, तू ही क्यों डूबा रहे ख्वाबों में। মা, মা তুমি কেমন আছো? মা, মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে তুলিকে আমার ডোরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর মারবো না কোনোদিন। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। আচ্ছা মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবার বৃষ্টি হয়েছে খুব। আচ্ছা, তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো মুলো মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি।
এই দিদি নারকেল বড়া খাবি? হ্যাঁ দে এই নে। একটা হ্যাঁ। না আর একটা দে, তোর কাছে অনেকগুলো দে। নারকেল বড়ার সে স্বাদ মুখে লেগে আছে এখনো। আলী সাহেবের ভাই মিজান, মিজান আমাকে খুব আদর করতো। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমায়। আমার কি দোষ? কেউ আদর করতে চাইলে আমি না করতে পারি? আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি আমি, আর কোনো বাগানেই যাই না। সেই রাতটায় হাত বুলাই আর বাবার কথা খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, বাবাকে বলো আমার জন্য যেন একটুও না ভাবে। মা, তুই কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলে বউ দেখেছিলাম, সেই থেকে তো তুলির পিঠের ভাড়াম শুরু হলো। আর দাদা সেই গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে খাদ্য খেপিয়েছি। আমার আমার মাঝরাতে সেই কলাবো দেখতে ইচ্ছে করে। আমার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? মুকুল বাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর কোনো রাগ নেই, অভিমান নেই। মা জানো, আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজা খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না করে না। এই দিদি কলমি শাক তুলতে যাবি? হ্যাঁ চ চ। এই ওই দিকটা চল না। না ওই দিকে যাবো না, যদি সাপ থাকে। লতা লতা লতা, দূর ভিতর দিয়ে শর্ত। বিনে পয়সায় আর কোনোদিন কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর 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 করে। হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে। হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে। ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এমন মধুর গানের বেলা সেই শুধু রায় পাখি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই। এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ 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 ঢিপ। তাল পড়ে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া খেতে বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যায়। আমাকে বিক্রি করেছে এটা, আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছিলেন, তাই দিয়ে একটা গরু কেনা হয়েছে। তো সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান হলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বেশ জোগাড় করো রে, হাবল শ্রীধর মিজানদের থাবা থেকে বেঁকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি।
তাই আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমার যে দিন ভেসে গেছে চোখের জলে, আমার যে দিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যে দিন ভেসে গেছে। আমি ভালো আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় ঘরদোর ঠিকঠাক সারিয়ে দিও, কালুপুলুকে স্কুলে দিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি নিও, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির বড় শখ। আচ্ছা, তা কি কুলোবে ওই টাকায়? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি, এই দেখো। একদিন কি হলো জানো মা, আকাশে মেঘ জমেছিল খুব। দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছা হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড় আসতেই কারা যেন চেঁচিয়ে বললো, দেখি আবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আরাম দাদি, কেন ফিরে এসেছিস? ফিরে আসিনি, থাকতেও আসিনি, একবার মাত্র দেখতে এসেছি। আবুল বলল, এটা বেবুসে মাগি। বেপুষ্যে মাগি? কি করে জানলো বলো তো? তাকে লেখা আছে আমার গায়ে। আরেকটা ছেলে ছিল, চিনি না, বললো ছি 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 ছি, গায়ের বদনাম, গায়ের বদনাম। আবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, চল চল, পট পট, এখান থেকে পট, পিড়িয়া। দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। ধর! দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সে পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আর আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। जिन दिलों में रहा मैं बरसों तक एक हिस्सा में मेरा भी था, फिर वही रहना है मुझे। দাদা তো ঠিকই করেছে, আমি দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক। সিনেমা চাই ফুল আসুক। আর কোনোদিন ও গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন 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 করে পাখা করে রোজ সাবান মেখে চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝেছো কেমন আরামে আছি আমি। মা, আমি আর তোমার মেয়ে নই, কিন্তু তুমি তো আমার মা। তোমার আরো সন্তান আছে, আমি আর মা পাবো কোথায় বলো তো? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন নিও, ও বেচারি বড় দুর্বল। ও যেন কোথাও চলে যায় দুপায়ে জোর হলে, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, দূরে, আরো দূরে, যেদিকে দু চোখ যায়, যেখানে মানুষেরা মানুষের মতো আছড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তোমার দুটি পায়ে পড়ি মা, তুই বাবাকে একটু বুঝিয়ে বলো, তুলি কেউ যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক ওর একটা বিয়ে দিও।
পুরো একটা নিজস্ব ঘর সংসার, একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ, একজন নিজের মানুষ। আর যদি কোনো মতেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। वो गर्मियों की रात, वो जाने की बात, वो पानी का मटका, रसोई की आग, सब सताता है मुझे। মরলে ও বেঁচে যাবে, মরলে ও বেঁচে যাবে, মরলে ও বেঁচে যাবে। तेरी याद आता है मुझे, याद आता है मुझे। साथी के साथ है, इतनी सी बात है, वो पेड़ वो आंगन दिखाना है उसे, कहता है रोज मन मुझे। याद आता है मुझे, याद आता है मुझे। सहमी चौखट पे खड़े मेरा मन ये कहे, प्यार करना सीखा था तुमसे, प्यार तुमसे फिर पाना है। कितनी दोगे सजा, अब तो दे दो दुआ, इंतजार अब है मुझे। याद आता है मुझे, ओ घर याद आता है मुझे, घर याद आता है मुझे, ओ घर याद आता है मुझे। ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট নামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশিয়ায় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছে ডানায় স্বপ্ন পাড়ি চর্যাপদ, কষ্ট চেপে হাসতে জানে চর্যাপদ, নৃত্যনাট্য মঞ্চ নাটক চর্যাপদ, খোকা খোকো পাগলা দাসুর চর্যাপদ, দাসের বেশে মুক্ত ধারা চর্যাপদ, নানা রঙের বিন্দু নিয়ে যায় চর্যাপদ, কর্মশালা কবি মোড়া চর্যাপদ, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কপলে ঘে চর্যাপদ, সেমিনারে নাট্য মেলায় চর্যাপদ। এবারে দেখে নেব আজকের দ্বিতীয় নাটক এবং শেষ নাটক। নাটক নাম পরে হবে, প্রযোজনা ব্যারাকপুর শক্তি, নির্দেশনা শিবনাথ কাহার।
ধুর, এভাবে কি আর বাঁচা যায়? কেন, কি হল? এসা তো হচ্ছে চারপাশে কেমন বদলে গেছে। সব করছি কিন্তু প্রাণ নেই যেন। যা বলেছিস, এরকম দিন দেখতে হবে আমরা কেউ কখনো ভেবেছি? একসাথে আছি তবু কত দূরে সব। সেই ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্যমেলায় কলকাতায় শো করে এসেছি, তারপর থেকে তোর মঞ্চেই উঠতে পারলাম না। এই তো সেদিন অনলাইনে নাটক করলি। মঙ্গলটা তুমি তো ডিজিটাল দুনিয়ার লোক, তাই অনলাইনের কথাই বলবে। কিন্তু দর্শকের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট না হলে নাটক করে তো মজাই পায় না। একদম ঠিক কথা বলছিলা। তবে এই পরিস্থিতির জন্য মানুষের নিজের শিকারও দরকার ছিল, তাই না? এই সঙ্গীত, এখানে বস বস বস। সবার না মাস্টার মশাই বসে, বুঝলি? কি করবো বলো, এই মাস্টারি করে তো পেটটা চালায়। তারপরে রিহার্সালও তুই। দেখো না, তুমি শোনো, মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব। সেসব ভুলে ক্ষমতার দম্ভে সবার প্রভু হয়ে গেছিল, এমনকি প্রকৃতিরও। এবার বুঝুক খেলা, প্রকৃতি বিজ্ঞানও শুরু করেছে। সঙ্গীত, এতে আমাদের কি দোষ? দিদি, তোমার বা আমার একার নয়, দোষ আমাদের সবার। পৃথিবীটা তো একদিনে এমন হয়নি, আমাদের ভুল স্বীকার করতেই হবে। একদম ঠিক বলেছিস সঙ্গীত। মানুষের ভালোভাবে বাঁচার জন্য কতটুকুই বা প্রয়োজন বলতো? না, অধ্যাপিকাও এলেন। যাই বল, মুখে মাস্ক পরে ঘরবন্দি হয়ে কতদিন বাঁচা যায়? অনলাইনে সারাদিন কাজ করো, মাসের মাইনেটা ঠিক মতো পাচ্ছি না। বাচ্চার পড়াশোনা, ব্যাংকের ইএমআই, না বিশ্বাস হতে যাচ্ছে। এই প্যান্ডামিক পিরিয়ডে আমার দিদির কাজটাও চলে গেল। কোম্পানির ফরমার প্রাইভেট গাড়িতে করে অফিসে আসতে হবে। থাকির গায়ে মনসা বিক্রি, সত্যি, কাজ না থাকলে, টাকা পয়সা না থাকলে জমানো টাকা কতদিন বসে বসে খাওয়া যায় বলো তো? আমার কি মনে হয় জানো তো, করোনার চেয়ে না খেতে পেয়ে মানুষ বেশি মরবে। দেখো, সবচেয়ে সঙ্গীর অবস্থা আমাদের মধ্যবিত্তদের। হাত পেতে ত্রাণও নিতে পারছি না, এদিকে মাস মাইনে নিয়মিত জোগান প্রতি মাসেই অনিয়মিত হচ্ছে। আমার যেমন টিউশনির টাকা কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। আরে তোমরা তো কম বেশি কিছু পাচ্ছ। আমার কথাটা চিন্তা করো, আজ 2 মাস হয়ে গেল টোটোটা বন্ধ। সকালে অল্প চললেও ট্রেন বন্ধ, বাস বন্ধ, প্যাসেঞ্জারও নেই। তোমার কথা আমরা সবাই আলোচনা করি। গত বছর, এবছর গান কাটছে, তুমি অগ্রণী ভূমিকা নিবে, অথচ অনুরোধ করা সত্ত্বেও তুমি সামান্য সাহায্য তো নিবে না। আরে দীপঙ্কর, আমার তো কোনো রকমভাবে চলে যাচ্ছে, শুধু ঘর ভাড়াটা দিতে যা একটু অসুবিধা হচ্ছে। কিন্তু গত বছর সুন্দরবনে আমফানের পরে ত্রাণ দিতে গিয়ে বা এবছর এলাকায় কোভিড আক্রান্ত দুস্থ পরিবারগুলোর দুপুরের খাবার পৌঁছাতে গিয়ে যা দেখলাম, কি দূর অবস্থা মানুষগুলো। হ্যাঁ, চোখ থেকে জল চলে আসছে। বাসন্তীতে গর্ভবতী মা আমাদের ত্রাণের লঞ্চ দেখে দৌড়ে দৌড়ে আসছে কিনা একটু ত্রাণ নিতে। আর এবছর কালীতলায় একটা কোভিড আক্রান্ত দুস্থ পরিবারে 12 দিন ধরে খাবার পর্যন্ত শেষের দিনে বলছে এবার আমাদের কিভাবে চলবে। আমি কোনো উত্তর দিতে পারি না। বন্ধুরা, একটু দেরি হয়ে গেল, সরি সমাধি। আরে আরে গৌতম দা যে বলছি, ব্যাগে কি আছে? মুড়ি তো? হ্যাঁ, মুড়িয়া জানাচ্ছি, মাখো না, সবাই মিলে খাই একটু। এখন না, চায় বিরতিতে। এই দাঁড়াও, খাওয়ার আগে সবাই লাইফ বয় সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপর চামড়ি খায়। দাও দাও, মুড়িটা ভালো করে খেয়ে আনি। একটু পেঁয়াজ আর লঙ্কাও দিও প্লিজ। পেঁয়াজ 50। আমাদের চাকরিও 30-50। মানে তোমাদের তো সরকারি চাকরি। সারাক্ষণ ফেসবুক করছো, এই খবরটা দেখোনি? সরকারি চাকুরির আর কোনো নিশ্চয়তা নেই, কি যে হবে। ওরে সঙ্গীত, কি আবার গৌতম দা পার্ট টাইমার থেকে ফুল টাইমার নষ্ট করবে মনে হচ্ছে। তোমাকে গবেষণা করো, এই মাঝ বয়সে চাকরি গেলে করবো কি? পেনশনের টাকায় ব্যাংকের ইএমআই দেওয়া কঠিন হচ্ছে, তার উপরে মেয়েটার পড়াশোনা, সংসার খরচ,
ভাবতে ভাবতে আমার সুগার ধরে গেল। আরে গৌতম দা, চিন্তা করো না, সুগারের ওষুধ দিয়ে দেবো, নিয়মিত খেও। আর তুমি যা মিষ্টি খাও, এবার থেকে ওই মিষ্টি খাওয়া থেকে স্বেচ্ছাবসর নাও। বন্ধুরা, অনেকক্ষণ থেকে তোমাদের হতাশার, দুঃখের, দুশ্চিন্তার কথা শুনছি। তবু বলি, হতাশ হয়েও না, হাল ছেড়ো না বন্ধুরা। এই করোনা সংকটকালে যাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এখন তবু বেঁচে আছি, করোনা আক্রান্ত হয়েও সুস্থ হচ্ছে, সেই সব কোভিড যোদ্ধাদের কথা একবার ভাবো। জীবন বাজি রেখে লড়ে চলেছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে দিনরাত হাসপাতালেই পড়ে রয়েছে। কেন পুলিশের কথা বল, বেয়ারা লোকগুলোকে অযথা পথে ঘাটে ঘোরাঘুরি করতে দেখলে নরমে গরমে ঘরে তো ঢুকিয়ে দিচ্ছে। কাদের স্বার্থে? আমাদের স্বার্থে, যাতে করোনা সমাজে ছড়িয়ে না পড়ে। আর সাফাই কর্মীদের কথাও বলো, কম বেশি যাই হোক এলাকায় এলাকায় স্যানিটাইজ করার কাজটা তোমরা সাহসী নিষ্ঠের সাথে বেশ ভালোই করে চলেছে। সত্যি তো, এতক্ষণ তো আমাদের কারোর ভাবনাতেই আসেনি এই করোনা সংকটকালে এদের কথাই যে আমাদের নাটকে বলতে হবে। আর সেটা শুধু মঞ্চে নয়, পথে ঘাটে ঘাটে বাজারে সাধারণ মানুষের দরবারে। ধর্মের আপনি আমাদের এমন নেশার ভূত করে রেখেছে যে জ্যান্ত দেবতাদের ছেড়ে মাটির দেবতাদের আরাধনায় আগমনী গান গাইছে। তাই আসো, সবাই মিলে বলি, ধর্ম থাকুক প্রত্যেকের হৃদয়। আর সে ধর্ম হোক মানবতা, হানাহানি নয়, ঝগড়াঝাটি নয়। আমাদের নতুন করে আগামী কথা ভাবতে হবে। আর শুধু নিজের কথা ভাবলেই চলবে না, সকলকে নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীটা যতটা মানুষের, ঠিক ততটাই অন্যান্য প্রাণী। এই মাটি, এই আকাশ, এই নদী, এই অরণ্য সব সব বাঁচিয়ে রাখতে হবে। যে কোনো মূল্যে পরিবেশকে আগলে রাখতে হবে। মানুষ ও প্রকৃতি পয়সার একটিটা রূপ। একটি অচল হলে আরেকটি সচল থাকবে না। তাহলে মোদ্দা কথাটা হলো, আমরা আমাদের নাটকের মধ্যে দিয়ে আগামী পৃথিবীর কথা বলবো। একটা ভাইরাস আমাদের এই শিক্ষায় দিচ্ছে, লোভ নয়, স্বার্থপরতা নয়, সবাই মিলেই বাঁচতে হবে। আর সেই বাঁচাটা সামাজিক দূরত্ব রেখে নয়, শারীরিক দূরত্ব বজায় রেখে। মাটির প্রতিমায় দেবতাকে না খুঁজে যারা মানুষের প্রাণ বাঁচানোর জন্য করোনার যুদ্ধে করোনা ভ্যাকসিন আবিষ্কার করছে বা করবেনও, সেই সব বিজ্ঞানী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, তাদের মধ্যেই আমরা দেবতাকে খুঁজবো। এই যে তোমরা সবাই এখানে আছো দেখেই আসলাম। তোমরা তো জানো আমি লোকের বাড়ি ঘুরে ঘুরে স্বাস্থ্যকর্মী কাজ করি, ও মানে ভোলার মারব। কদিন ধরে জ্বর কমছিল না বলে গত সপ্তাহে আমি খবর নিতে গিয়েছি। আজ শুনছি বিনা পুকুরে দুদিন আগে মারা গেছে, করোনা রিপোর্টও পজিটিভ। তাতে তোমার কি অসুবিধা? কথার মাঝখানে কথা বলো না তো। জানো দিদি, এখন আমার স্বামী আমাকে ঘরে ঢুকতে দেবে না। আমার গরমের টাকায় খাবে আর বলছে কিনা আমাকেই ঘরে থাকতে দেবে না। হ্যাঁ, আমি বাচ্চা, আমার কি করোনা হয়েছে বলো? মৌসুমী দি, শান্ত হও, শান্ত হও, বসো বসো বসো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘর বার সামলে সময় সুযোগ পেলেই এখানে চলে আসো নাটক ভালোবেসে। তোমার মধ্যে একটা সাংস্কৃতিক মন আছে, আর তোমার বার্তা ঠিক তোমার উল্টো। সারাদিন তো কোনো কাজ বাজ করবে না, বাজে লোকেদের সাথে মেলামেশা, একটু গর্বমিত্রও বটে। তবে কি জানো তো, তোমার বরের এই আচরণ খুব স্বাভাবিক। করোনা রোগীকে ছুলে পড়ে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে না। তাদের হাঁচি কাশি থেকে একমাত্র সংক্রমণের সম্ভাবনা, আর সেজন্য মাস্ক ব্যবহার সুরক্ষা সুনিশ্চিত করবে। আর তুমি বসো, চামড়ি খাও, বিয়েসার শেষে আমি আর চঞ্চলদা তোমার বাড়ি যাবো। সমাধি, হ্যাঁ, করোনা সচেতনতার গ্রুপ থেকে একটা প্রচার অভিযান করলে কেমন হয়? খুব ভালো প্রস্তাব। আমিও রাজি সোমা। সঙ্গে কিছু মাস্ক কিনে দেবো, প্রচারের সাথে সাথে দুস্থ মানুষদের মাস্কও বিতরণ করা যাবে। ঠিক আছে চঞ্চলদা, তোমার ডাক্তারি গেল এই প্রচারে কাজে লাগিও। ওকে ম্যাডাম, ওকে। প্রচার তো হবে, এই কোভিড যোদ্ধাদের নিয়ে তাহলে নতুন একটা নাটক লিখে ফেলি। হ্যাঁ, দেখো। আরে চঞ্চলদার নাম কি হবে? ও নাম পরে হবে,
নমস্কার বন্ধুরা, আমরা এই নাটকটা বিভিন্ন মঞ্চে কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য বিগত 1 বছর ধরে করে আসছি। আজকে এই মঞ্চ সুযোগটা করে দিয়েছে চন্দনী। আসুন না, আপনারাও একটু শ্রদ্ধা জানান, উঠে দাঁড়িয়ে কোভিড যোদ্ধাদের আমাদের সঙ্গে সহযোগিতা করুন। প্লিজ একটু আপনারা উঠে দাঁড়ান, কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা জানান। আসুন আমরা সবাই মিলে আগামীর গান গাই।